সংবাদে। তবে এবার চলে যাব বাংলাদেশে। গতকালকেই বাংলাদেশে ছিল বিজয় দিবস, কিন্তু এই বিজয় দিবসে বা এই ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতীয়দের যে অবদান, সেই অবদানকে ইউনূস অস্বীকার করলেও এই অবদানকে কিন্তু স্বীকার করে নিলেন বাংলাদেশেরই মুক্তিযোদ্ধা। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের বিজয় দিবস এবং সেই সম্পর্কিত বিষয়ে একাধিক বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে এক্সক্লুসিভ। শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখবেন যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে প্রাক্তন সেনাকর্তাদের কি মতামত উঠে আসছে। বাংলাদেশের আইনি উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের যারা বর্তমানে রয়েছেন, যারা বর্তমানে একেবারে মাথায় বসে রয়েছেন, হোমরা চোমরা যারা আধিকারিক থেকে শুরু করে যারা এই মুহূর্তে যারা বাংলাদেশের একেবারে সোকল্ড বলতে পারি যে হর্তা কর্তা বিধাতা, তারা যখন বাংলাদেশের এই ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদান, ভারতের সৈনিকদের আত্মবলিদান তাকে যখন অস্বীকার করছেন, ঠিক সেই সময় কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে আপনাদের শোনাবো যে সেই সময় ভারতীয় সেনাদের যে আত্মবলিদান, আত্মত্যাগের কথা, সেটা তুলে ধরলেন বাংলাদেশেরই এক মুক্তিযোদ্ধা। কি বলেছেন তিনি? এবার আসবো সেই প্রসঙ্গে, তিনি কি বলেছেন এবং ভারতের অবদান সম্পর্কে তার কি বক্তব্য উঠে এসেছে। বাংলাদেশ বা ৭১-এর মুক্তিযুদ্ধে যেভাবে ভারতবর্ষ ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের উপরে, সেই সময়ের কথা তুলে ধরতে গিয়ে ঠিক কি জানাচ্ছেন বাংলাদেশের, মনে রাখবেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা, তার কি বক্তব্য এবার উঠে এসেছে, এক্সক্লুসিভ শোনাবো। আমি পলিটিক্যাল লিডার নই, আমি মুক্তিযুদ্ধ করেছি। আমি ৫টা গুলির জখম আছে, আমি প্রায় মরে। আপনারা শুনলেন এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনূস না মানলেও তিনি যে স্বীকার করেছেন, তিনি যে বলেছেন যে কথা, সেই কথা একেবারে স্পষ্ট আমাদের সকলের সামনে, যেখানে তিনি ভারতীয় সেনাদের যে আত্মবলিদান তাকে এক প্রকার কিন্তু তিনি একেবারে স্বীকার করে নিয়েছেন। আমি আবারও শোনাবো, তার এমনই বেশ কিছু বক্তব্য উঠে এসেছে, এক্সক্লুসিভ শোনাবো, চলুন। জখম আছে, আমি প্রায় মরে গিয়েছিলাম। By the grace of Almighty, I am still alive. I am 80 years old. I got Veer Pratik Khitab, and I have done a course in India about 10 months. In Mao, 28 years back. Britishra divide and rule. Otherwise, আমরা তো একই থাকতাম। এই জন্য রবীন্দ্রনাথ বলেছেন, ৭ কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। আজকের বাংলাদেশের যা পরিস্থিতি বলবেন আপনি? এটাই তো বললাম, আপনারাও মানুষ হন, আমরা। আপনারা আবারও শুনলেন বাংলাদেশের এই প্রাক্তন যিনি সেনাকর্তা, যিনি একটা সময় ৭১-এর যুদ্ধে নিজে সামনের সারিতে থেকে লড়াই করেছেন এবং তিনি নিজে গুলি খেয়েছেন। ভাবতে পারছেন, তিনি ৪টে থেকে ৫টা তার গুলি শরীরের বিভিন্ন অংশে লেগেছিল। সেই মুক্তিযোদ্ধার যে বক্তব্য আজকে শোনালাম একেবারে এক্সক্লুসিভ, এবং তিনি স্বীকার করেছেন যে ভারতের অবদান। কিন্তু সেই জায়গায় যদি বাংলাদেশের দিকে আপনারা দেখেন, কি দেখবেন না, ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গরা বর্তমানে রয়েছে তারা কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করছে। ভারতের অবদান গতকালকে একেবারে অনুচ্চারিত ছিল গোটা বাংলাদেশ জুড়ে। শুধু এখানেই শেষ নয়, এবারে আসি আরেক প্রসঙ্গ, কি না, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু ভারতবর্ষের নয়, তিনি গোটা বিশ্বের রবীন্দ্রনাথ, এবং তিনি তার যে অবদান রয়েছে সেই অবদানের কথাও আপনারা শুনলেন এই বাংলাদেশের মুক্তিযোদ্ধার গলায়। তিনি কি জানাচ্ছেন, যে রবীন্দ্রনাথের যে প্রসঙ্গ, রবীন্দ্রনাথের যে কবিতা, রবীন্দ্রনাথের যে গল্প, সেই পংক্তি আজকে উঠে আসলো তারই গলায়। কখন না, ঠিক যে সময় বাংলাদেশের একাধিক যারা রয়েছেন এই ইউনূসেরই, যাদেরকে আমরা বলবো যে ইউনূসের যারা আইনি উপদেষ্টা বলুন বা তত্ত্বাবধায়ক সরকারে যারা রয়েছেন, তারা কিন্তু রবীন্দ্রনাথকে অস্বীকার করেছেন। রবীন্দ্রনাথের মূর্তি ভাঙচুর করা হয়েছে, রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত, যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতকে যখন অস্বীকার করা হচ্ছে, তখন সেই সময় ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশের
মুক্তিযোদ্ধার গলাতে উঠে আসলো রবীন্দ্রনাথের সেই কথা, রবীন্দ্রনাথের সেই পংক্তি এবং সেই কবিতার লাইন আজকে উঠে আসলো। তার মানে একদিক থেকে পরিষ্কার যে বাংলাদেশে যখন ইসলামবাদীদের আক্রমণ একেবারে তুঙ্গে রয়েছে, সেই সময় যারা মুক্তিযোদ্ধা, যারা প্রকৃত অর্থে দেশকে বাঁচাতে প্রাণ লড়েছিলেন, তাদের অবদান এবং তারা স্বীকার করছেন ভারতের কথা, মুক্তিযুদ্ধের সময় ভারতের একেবারে ঝাঁপিয়ে পড়ার প্রসঙ্গ। ফোর্ট উইলিয়াম থেকে সেই এক্সক্লুসিভ বক্তব্য আজকে শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। তবে আবারও শোনাবো যে বাংলাদেশের এই মুক্তিযোদ্ধার বক্তব্য, আপনারা শুনুন, আরো একবার শুনুন। রবীন্দ্রনাথ আরো বলেছে, মেঘ থেকে তোরা করিস না ভয়, আড়ালে তার এই মেঘ কেটে দেয়। আর ভাই ভাই তো ঝগড়াটাটি হয়, আরঙ্গজেব তার ভাইকে মেরে সম্রাট হয়েছিল। আপনারা শুনলেন বাংলাদেশের ওই মুক্তিযোদ্ধা, ৭১-এর মুক্তিযোদ্ধার বক্তব্য। তিনি কাকে ইঙ্গিত দিলেন এই বক্তব্যের মধ্য দিয়ে? নাম না করে কিন্তু তিনি রীতিমতো কটাক্ষ করলেন। অর্থাৎ যে রবীন্দ্রনাথকে অস্বীকার করা হচ্ছে, যাকে অসম্মান করা হচ্ছে, যার মূর্তি ভাঙচুর করা হচ্ছে, সেই রবীন্দ্রনাথের প্রসঙ্গ কিন্তু উঠে আসলো আজকের দিনে দাঁড়িয়ে ফের একবার বাংলাদেশের এক মুক্তিযোদ্ধার গলাতে বা কথাতে। এখানে শেষ নয়, এখানে শেষ নয়। এর পাশাপাশি আরো একটি বিষয়, আজকের দিনে বাংলাদেশিরা কি বলছেন যে তারা নাকি ভারত দখল করে নেবেন, তারা নাকি কলকাতা দখল করবেন, তারা ত্রিপুরা দখল করবেন, তারা উত্তর পূর্ব দখল করে নেবেন। এই যে বক্তব্যগুলো আজকে ডাক দিচ্ছেন বা তারা যে বক্তব্য পেশ করছেন, সেই জায়গাতে এই মুক্তিযোদ্ধার কি বক্তব্য আরো একবার শোনাবো, শুনুন। আপনারা এখানে উচ্চস্বরে প্রশংসা করছেন, কিন্তু বঙ্গবন্ধু সরকার মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলেননি, তিনি শুধু নিজের সরকারকে নিয়ে বলছেন। এটা আপনাদের জন্য কতটা বেদনাদায়ক? নো কমেন্ট, নো কমেন্ট। আচ্ছা, বিজয় দিবস নিয়ে কি বলবেন? বিজয় দিবস আনন্দের, প্রত্যেকটা বিজয়ী আনন্দের। বর্তমানে তো সেখানকার বাসিন্দা যারা বাংলাদেশিরা রয়েছে তারা মুক্তিযোদ্ধাকে অস্বীকার করছে, কি বলবেন এই সিচুয়েশনটা? না না, বললাম নো কমেন্ট। আচ্ছা, বলছি যে অনেক সময় অনেক হুমকি আসছে, যেমন কলকাতা দখল করে দেবে বা কলকাতায় মানে এটা হুমকি দেওয়া হচ্ছে, এই সিচুয়েশনটা কিন্তু আগে ছিল না। শুনেন, আমরা তো এক বাংলাই ছিলাম, ইংরেজরা ডিভাইড করে দিয়েছে। কেউ যদি পাগলের মতন বলে যে কলকাতা দখল করে নেবে, তো হি ইজ এ ম্যাড। আপনারা শুনলেন, কেউ যদি বলে পাগলের মতন কলকাতা দখল করে নেবে, হি ইজ আ ম্যাড, হি ইজ আ ম্যাড। একেবারে কোট আনকোট মুক্তিযোদ্ধার গলা থেকেই উঠে আসলো। অর্থাৎ এখানেই প্রশ্ন এবং এখানেই সেই বক্তব্য কাদের জন্য? না যারা আজকে ডাক দিচ্ছেন, যারা কলকাতা দখল করবেন, রিক্সা নিয়ে তারা নাকি 4 দিনের মাথাতে কলকাতা দখল করবেন। বিএনপির নেতারা হুঙ্কার দিয়েছেন ত্রিপুরা দখল করে নেবেন, এমনকি তারা লং মার্চ পর্যন্ত করেছেন, আখোরা সীমান্ত পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছেন। তাদের উদ্দেশ্যেই আজকের এই বক্তব্য। কে দিয়েছেন? কোন ভারতীয় নয়, কিন্তু তিনি একজন বাংলাদেশী, তিনি একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা, যিনি শরীরে গুলি খেয়েছেন ৭১-এর যুদ্ধে। পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য তিনি লড়ে গিয়েছিলেন এবং তার আজকের যে বক্তব্য আপনাদের সামনে রাখবো, কারা? না বিএনপি এবং জামাত মদতপুষ্ট যারা রয়েছেন, যারা কলকাতা দখল, ভারত দখলের হুঙ্কার দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে শুনুন বাংলাদেশেরই মুক্তিযোদ্ধার কি বক্তব্য। আপনারা এখানে উচ্চস্বরে প্রশংসা করছেন, কিন্তু বঙ্গবন্ধু সরকার মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলেননি, তিনি শুধু নিজের সরকারকে নিয়ে বলছেন। এটা আপনাদের জন্য কতটা বেদনাদায়ক? নো কমেন্ট, নো কমেন্ট। আচ্ছা, বিজয় দিবস নিয়ে কি বলবেন? বিজয় দিবস আনন্দের, প্রত্যেকটা বিজয়ী আনন্দের। বর্তমানে তো সেখানকার বাসিন্দা যারা বাংলাদেশিরা রয়েছে তারা মুক্তিযোদ্ধাকে অস্বীকার করছে, কি বলবেন এই সিচুয়েশনটা? না না, বললাম নো কমেন্ট। আচ্ছা, বলছি যে অনেক সময় অনেক হুমকি আসছে, যেমন কলকাতা দখল করে দেবে বা কলকাতায় মানে এটা হুমকি দেওয়া হচ্ছে, এই সিচুয়েশনটা কিন্তু আগে ছিল না। শুনেন, আমরা তো এক বাংলাই ছিলাম, ইংরেজরা ডিভাইড করে দিয়েছে। কেউ যদি পাগলের মতন বলে যে কলকাতা দখল করে নেবে, তো হি ইজ এ ম্যাড। আরো একবার শুনলেন, কেউ যদি পাগলের মতন বলেন, হি ইজ আ ম্যাড, কোট আনকোট বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার। এবং এই যে ইউনূসের প্রসঙ্গে যখন সাংবাদিক প্রশ্ন করলেন, তখন তিনি কি উত্তর দিলেন? যে নো কমেন্টস। সেটাও শোনালাম আপনাদের সামনে। তিনি বারবার বললেন যে নো কমেন্টস। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের যিনি দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের যিনি মাথা, এই যে ইউনূস, তার প্রসঙ্গেই আজকে কথা বলতে চাইলেন না মুক্তিযোদ্ধা,
বাংলাদেশের এই মুক্তিযোদ্ধার কথা আপনাদের সামনে তুলে ধরলাম, একের পর এক তার বক্তব্য তুলে ধরলাম। এবার আমরা যাব আরো একটি বক্তব্যে। কোথায় না, এবারে আপনাদের সামনে তুলে ধরবো যে ডিফারেন্স কাকে বলে। একেবারে বাংলাদেশে বর্তমানে আমরা দেখছি যারা এখন সেনা রয়েছেন, যারা এখন বর্তমানে সেনা জওয়ানরা রয়েছেন, তারা কথায় কথায় দুই দেশের যে প্রসঙ্গ বা বাংলাদেশের যে অবস্থান রয়েছে তা নিয়ে বারংবার কমেন্টস করছেন। কিন্তু সেই জায়গায় ভারতেও যারা সেনারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টির একেবারেই যে সম্পূর্ণভাবে দুই দেশের বিষয় এবং এটা নিয়ে বিদেশ মন্ত্রক বা কেন্দ্রই পদক্ষেপ গ্রহণ করবেন সেই কথাও কিন্তু আজকে উঠে আসলো এবং সেখানেই ডিফারেন্সটা আপনাদের দেখাবো। এবারে শুনুন, ভারতের প্রাক্তন যিনি সেনাকর্তা তিনিও এই মুক্তিযুদ্ধেই ছিলেন, এই মুক্তিযুদ্ধে তিনিও অংশগ্রহণ করেছিলেন। আজকে বয়সের ভারে তিনি নুব্জ হতে পারেন, কিন্তু তিনি কি বললেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি ছিল তার শোনাবো। बताइए बांग्लादेश में आप मुक्ति योद्धा वहाँ पर थे, बांग्लादेश जब हाँ, बांग्लादेश में 71 वार में थे हम। अभी जो बांग्लादेश की सिचुएशन है इस पर आप क्या कहेंगे? देखो, बांग्लादेश मैं वाली बात बता रहा हूँ कि बांग्लादेश की सिचुएशन के बारे में हमें गवर्नमेंट ऑफ इंडिया बताएगी ना, हमें तो कुछ पता नहीं उसके बारे में क्या गवर्नमेंट का डिसीजन वगैरह है के लिए। जो बांग्लादेश के सिचुएशन आप देख रहे हैं, मैं भी वही देख रहा हूँ के लिए। डिसीजन गवर्नमेंट ऑफ इंडिया ने लेना है, हमारे तो पूछने के लिए कोई वो नहीं कह नहीं सकते हमें क्या डिसीजन लेना है। हमें क्योंकि हमारे पूरी सिचुएशन पता नहीं है। আপনি তো মুক্তিযোদ্ধা। हाँ, आप बांग्लादेश से हैं, यहाँ से हैं? मैं तो यहाँ का ही हूँ, ये बांग्लादेश ने हमें दी थी। ওকে। ये हमें बांग्लादेश ने दी थी जब हम 2019 में गए थे, तो ये थे मिलिट्री है उनके मिनिस्ट्री ऑफ लिबरेशन। আপনারা শুনলেন ভারতবর্ষের প্রাক্তন সেনাকর্তা যিনিও এই ৭১-এর মুক্তিযুদ্ধে নিজের সামনের সারিতে থেকে লড়াই করে গেছেন এবং তার কি বক্তব্য না, এই যে বাংলাদেশের বর্তমানের অবস্থা তা সম্পূর্ণ রাষ্ট্রের বিষয় এবং এই রাষ্ট্রের বিষয়ে কে পদক্ষেপ নেবে না কেন্দ্র রয়েছে, দিল্লি রয়েছে। তার জন্য প্রাক্তন সেনাকর্তারা জানাচ্ছেন যদি আবারও প্রয়োজন হয় দেশের কাজে বা পড়শি দেশের রক্ষার্থে তাহলে আবারও তারা ঝাঁপিয়ে পড়বেন। আর এখানেই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে তফাৎ কাকে বলে। এই যে দুই দেশের সেনাকর্তাদের যে বক্তব্য সেখানেই উঠে আসলো আজকের দিনে দাঁড়িয়ে এই ডিফারেন্সটা। এবারে চলে যাবো আমাদের এক্সিকিউটিভ এডিটরের সাথে আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন তিনি নীল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দুটো বক্তব্য শুনলাম, একদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, অন্যদিকে ভারতের মুক্তিযোদ্ধা। দুজনের বক্তব্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে। কেন না, বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষ, যেভাবে সেনাকর্তারা বাংলাদেশে এখন ভারতের বিরুদ্ধে যে বক্তব্য পেশ করছেন, সেখানে এই মুক্তিযোদ্ধাদের থেকে তাদের প্রয়োজন হাজারবার শিক্ষা নেওয়া। তুমি কি বলবে? একেবারেই দেখো, এখানেই ভারতের সেনা, কেন আমরা বলি যে বিশ্বের যতগুলি দেশ রয়েছে তার মধ্যে ভারতীয় সেনা হচ্ছে এক নিশান, এক বিধান, এক সংবিধান মেনে চলেন। এইখানেই আছে তফাৎটা বাংলাদেশি সেনাদের বুঝিয়ে দিলেন যে ভারতীয় প্রাক্তন সেনা। তিনিও এই 1971 যে যুদ্ধ, সেই যুদ্ধ তিনিও করেছিলেন এবং তিনিও গুলি খেয়েছিলেন। কিন্তু যখনই বাংলাদেশের প্রসঙ্গটা আসলো তখনই কিন্তু ভারতীয় সেনার একটাই জবাব যে আমরা দেশমাতৃকার জন্য প্রয়োজনে আবারও লড়াইয়ের জন্য প্রস্তুত। কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের বিষয়। এই বিষয়টি কেন্দ্রীয় সরকার ছাড়া আমি বলতে পারি না। আমার সেনার যারা বর্তমানে যারা জনসংযোগ আধিকারিকরা রয়েছেন বা সেনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, তারা এই বাংলাদেশ ইস্যু নিয়ে তারা ব্রিফ করবে। আমি ভারতীয় সেনার এখনো তিনি একজন শৃঙ্খল সৈনিক বলে নিজেকে কিন্তু আজকে পরিচয় দিলেন। অর্থাৎ দেখো, তিনি রিটায়ারমেন্ট করে গেছেন, তিনি যুদ্ধ করেছেন, যুদ্ধে গুলি খেয়েছেন, তার নিজস্ব একটা মতামত এখন থাকতেই পারে, কিন্তু তিনি দেখালেন যে আগে দেশ, আগে সরকার, আগে সেনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাই এই বিষয়টাতে বলবে। অর্থাৎ তিনি কিন্তু এই বিষয়টাতে কোনো কথা বলতে চাইলেন না। বাংলাদেশ বিষয় নিয়ে সম্পূর্ণই সেনার আধিকারিকদের উপর তার আস্থা রয়েছে এবং সেনার আধিকারিকরা বর্তমান তারাই এই বিষয়টাকে বলবে এবং সঙ্গে বলবে হচ্ছে কেন্দ্রীয় সরকার। এটাই হচ্ছে দুই দেশের সেনার যারা আধিকারিক তাদের মানসিকতা, তাদের তোমার হচ্ছে শৃঙ্খলা। এখানেই ভারতীয় যারা সেনাবাহিনীর কর্তব্যরত জওয়ান
তাদের শৃঙ্খলা এখানেই যে যেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা প্রশ্নের মুখে, সেইখানে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্তা হিসেবে তিনি এই সময়তে এই এমন কোনো বিতর্ক উস্কে দিতে পারে না যেটা আরো দ্বিপাক্ষিক সম্পর্কের খারাপের দিকে যায়। এবং তিনি কিন্তু বললেন ভারত সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই আমার মত, আমার সেনার আধিকারিকরা এখন যা সিদ্ধান্ত নেবে সেটাই আমার মত। অর্থাৎ এই ক্ষেত্রে তিনি কিন্তু তার যে দপ্তর সেই দপ্তরের উপরই কিন্তু তিনি ভরসা রাখলেন। এই যেখানে বাংলাদেশের প্রাক্তন সেনারা প্রত্যেকদিন ভারতকে গালিগালাজ করছেন, কারণ বারবার বলছি যে তারা এমপি হওয়ার ক্ষমতার লোভে তারা এই যুদ্ধের হুঙ্কার দিচ্ছেন। আর অন্যদিকে ভারতীয় সেনা, দেখো দুটো সেনার মধ্যে কতটা ডিফারেন্স, এটাই বাংলাদেশিদের বোঝা উচিত। যারা বাংলাদেশিরা এই প্রতিবেদন আমাদের দেখছেন তাদের এটাই বোঝা উচিত যে দুটো দেশের সেনার শৃঙ্খলার মধ্যে পার্থক্যটা কি। এবার আসি আমি মুক্তিযোদ্ধার প্রশ্নে। ঠিক একদম, এই যে মুক্তিযোদ্ধা তিনি যেটা বলেছেন একদম ঠিক। আমরা যখন এতক্ষণ এই বাংলাদেশিদের অনেক সময় পাগল বলে চিহ্নিতকরণ করছিলাম, হয়তো অনেক বাংলাদেশির তারা তাদের সেন্টিমেন্টে লাগতে পারে, তাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। যারা কলকাতা দখলের স্বপ্ন দেখছে, যারা ত্রিপুরা দখলের স্বপ্ন দেখছে, তাদেরকে কিন্তু সরাসরি কোনো ভারতীয় মিডিয়া বা ভারতীয় সাংবাদিকরা পাগল বললেন না। খোদ একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা যিনি 5টা গুলি খেয়েছেন এই মুক্তিযুদ্ধ করতে গিয়ে, অর্থাৎ এই ব্যাটেল ফিল্ডে যার যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে, এই ব্যাটেল ফিল্ডে যার লড়াই করার অভিজ্ঞতা রয়েছে, তিনি এই বাংলাদেশি নেতাদের পাগল বলে চিহ্নিত করলেন। কোনো ভারতীয় মিডিয়ার এটা অপপ্রচার নয়, এটা খোদ বাংলাদেশের একজন সৈনিক, যে সৈনিক 1971-এ একদম মাঠে ময়দানে লড়াই করে ক্ষমতার লোভে নয়, তিনি দেশকে ভালোবেসে লড়াই করেছিলেন এবং 5টা গুলি খেয়েছিলেন। আজকে ভারতের ডাকে বিজয় দিবসে তিনি কলকাতাতে এসেছেন। কলকাতাতে এসে আজকে কলকাতার রাজভবন অর্থাৎ কলকাতার রাজ্যপাল সিভি আনন্দ বোসের নৈশভোজে নৈশভোজের অনুষ্ঠানে তারা গিয়েছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি বাংলাদেশি নেতাদের পাগল বললেন এবং বাংলাদেশের এই নেতারা যে মূর্খের স্বর্গে রয়েছে, তারা যে বাস্তব পরিস্থিতির সঙ্গে তাদের যে মিল নেই, সেটা কার্যত তিনি নিজেই বোঝালেন। আমি হয়তো এই প্রাক্তন সেনা তিনি যেটা বলেছেন ঠিক, একেবারেই ঠিক, এ বিষয়ে আমার মতে করে সহমত, কিন্তু আমার যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে এই মাননীয় যে মুক্তিযোদ্ধা, তাকে সম্মান করেই বলছি, তাকে কোথাও অসম্মান করছি না, আমি তাকে সম্মান করেই বলছি, তাকে স্যার বলছি। স্যার, আপনি যেটা বলছেন সেটাও যেমন ঠিক, তেমনি আপনার দেশের বিএনপি বা জামাত যারা মৌলবাদী, তারা এই বাস্তবতাটা তারাও বোঝে, কিন্তু তারা ক্ষমতার লোভ এমন জায়গায় তাদের পৌঁছে গেছে এবং ক্ষমতাকে পাওয়ার জন্য ভারত বিরোধিতার সুর তাদের চালিয়ে যেতে হবে, কারণ আইএসআই এর থেকে ফান্ড করতে হবে, চীনের প্রতি তাদের নজর রাখতে হবে, চীনের দিকে তাদের চীন বা চায়না তাদের উপর নজর পড়ুক কেমন চাইবে, তার জন্যই তারা এই বক্তব্যগুলো রাখছিলেন। এবং সেই সঙ্গে দেখো, যখন বাংলাদেশে ইউনূস সরকার একেবারেই ভারতে, তুমি যেমনটা বলছিলে বারবার, ইউনূস সরকার যখন ভারতীয় সেনার অবদান কার্যত অস্বীকার করলেন, আসিফ নজরুলের মতো একজন রাজাকার, তিনি কিন্তু রাজাকার, আসিফ নজরুলের মতো একজন রাজাকার যখন সবটা অস্বীকার করলেন, ভারতীয় সেনার ক্ষমতা, ভারতীয় সেনার এই যে আত্মবলিদানের কথা অস্বীকার করছেন, ঠিক সেই সময়তে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধা তিনি কিন্তু এই ভারতের যে সেনাবাহিনীর যে তোমার হচ্ছে আত্মবলিদান, সেটা কিন্তু তিনি স্বীকার করলেন। যে বাংলাদেশি মৌলবাদীরা এখন রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছেন, রবীন্দ্রনাথের বই পড়াচ্ছেন, রবীন্দ্রনাথের গান তারা পরিবর্তন করবেন জাতীয় সঙ্গীত, সেই জায়গাও কিন্তু তিনি অকপট, তিনি কিন্তু সেই রবীন্দ্রনাথকেই ভারতের মাটিতে এসে হাতিয়ার করলেন এবং রবীন্দ্রনাথের 2টো কবিতা তিনি পড়ে শোনালেন এবং পড়ে শুনিয়ে মৌলবাদীদের কার্যত জবাব দিলেন এবং এই মুক্তিযোদ্ধা মনে করালেন যে তারা যুদ্ধ করেছিল শুধুমাত্র একটা জাতিকে স্বাধীন করার জন্য, তারা কোনো ধর্মের ভিত্তিতে কিন্তু দেশটাকে স্বাধীন করেনি। কার্যত রবীন্দ্রনাথের এই যে 2টো কবিতা, সেই 2টো কবিতা পড়েই তিনি কার্যত আজকে বাংলাদেশের ইউনূসকে কার্যত তিনি বার্তা দিলেন এবং বলে না যে ভদ্রলোকের কথা আর ভদ্রলোকের শব্দবান
সম্পূর্ণ আলাদা হয়। একদিকে বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারদের শব্দবান, আর একদিকে এই মুক্তিযোদ্ধার শব্দবান। সেই মুক্তিযোদ্ধার যে শব্দবান, কখনো কবিতা, কখনো ইংরেজদের তিনি টানছিলেন, অর্থাৎ সপাটে নাম না করে, সপাটে নাম না করে এই ইউনূস সরকারের তত্ত্বাবধায়কের ছাত্র নেতাদের একের পর এক চড় মারলেন। ওই যে ভদ্রলোকের ভাষাই অন্যরকম থাকে, এই ভাষার বোঝার ক্ষমতা এই বাংলাদেশের এই সার্জিস আলমদের রয়েছে কিনা সেটা তো জানা নেই, কারণ তারা মৌলবাদে বিশ্বাসী, তারা একেবারে কট্টরপন্থী। তো সেই জায়গাতে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধা কার্যত যে ভাষাতে তিনি কথা বললেন, তাতে বাংলাদেশের এই যে ইউনূস সরকারের তিনি সরাসরি সমালোচনা না করে প্রকারান্তরে ভদ্র ভাষাতে একজন ভদ্র বাঙালি হিসেবে যতদূর সমালোচনা করা দরকার ডিপ্লোম্যাটিক অনুযায়ী ঠিক ততদূর কিন্তু সমালোচনা করলেন, এবং কার্যত ইউনূস সরকারের নাম মুখে আনতে চাইলেন না। যখনই ইউনূস সরকারের নাম আসছেন তখনই তিনি এই সেনা প্রাক্তন আধিকারিক নো কমেন্টস বলছেন, বারবার নো কমেন্টস বলছেন। অর্থাৎ এই বাংলাদেশ আবহে যে যা দেখো, শেখ হাসিনা চলে গিয়েছেন, ক্ষমতা সবসময় ট্রান্সফার হয়, কিন্তু ক্ষমতা ট্রান্সফারের নামে এই মৌলবাদীরা এখন বাংলাদেশের যে কীর্তিগুলো ঘটাচ্ছেন, সেই কীর্তিতে কিন্তু কখনোই সায় নেই এই বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের। নীল, আজকের এই বক্তব্যের পর আমরা কি ভাবতে পারি যে আদতেও বাংলাদেশের পরিস্থিতি বদলাবে বা কোনো মনোভাব তাদের বদলাবে? দেখো দেখো পরিষ্কার এই মুক্তিযোদ্ধাই তো এর উত্তরটা দিয়ে দিলেন যে আমাদের মধ্যে এই মানে আমরা তো বাঙালি, আমরা তো দুই বাংলা একই ছিলাম, ইংরেজরা একটা পার্টিশন করে দিয়ে গেছে। সেই যে বিভেদ, সেই বিভেদটাকে পুঁজি করে এখন হচ্ছে এক শ্রেণীর মানুষ ক্ষমতায় আসার জন্য লালায়িত, তাই তিনি তো সেই কথাতে স্পষ্ট বুঝিয়ে দিলেন। এবং আমাদের মধ্যে কোনো ভাগ নেই, আমরা সকলেই ভাই ভাই। মুক্তিযোদ্ধা কিন্তু বারবার তিনি বলেন, হয়তো কথাটা অনেক আক্ষেপের সুরে তিনি বলছিলেন যে আমাদের মধ্যে কোনো ভাগ নেই, আমরা সবাই ভাই ভাই। এই কথাটা যখন তিনি বললেন, তার থেকে এই বাংলাদেশের সার্জিস আলমরা তার এই যে শব্দবান বা তার যে শব্দ বন্ধনী, সেই বন্ধনী শুনে কি এই বাংলাদেশের কট্টরপন্থীরা তার এই কথাগুলো মাথায় নেবে? একদমই নয়। তারা তো বরঞ্চ ইউনূস এখন ছলে বলে কৌশলে চেষ্টা করছে কিভাবে তিনি সরকারে থাকবেন, কতদিন তিনি সরকারে থাকবেন, কিভাবে নির্বাচন পিছানো যায়, কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভোট করা যায়, সবটাই তো তিনি চেষ্টা করছেন। তাই মুক্তিযোদ্ধাদের মতো এই সভ্য লোকের সভ্য বাণী হয়তো ইউনূসের আমলে সবার মনে পৌঁছাবে না। তাই বাংলাদেশে দ্রুত শান্তি এবং শৃঙ্খলা ফিরবে না বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ যদি শান্তি শৃঙ্খলা ফেরে, তাহলে যে চাল আগে তারা 70 টাকায় কিনতো, সেই চাল তাদের এখন 90-95 টাকায় কিনতে হচ্ছে। যে আলু কয়েকদিন আগেও 40 টাকায় কিনেছে, সেই আলু 80 টাকা 85 টাকায় কিনতে হচ্ছে। মানুষ তো তখন এই প্রশ্নগুলো করবে। এই প্রশ্নগুলো ইতিমধ্যেই সাধারণ মানুষ করতে শুরু করেছে, তবে তার যে প্রশ্নের ব্যাপ্তি সেটা হয়তো বাংলাদেশ জুড়ে এখনো ছড়ায়নি, তবে ছড়াবে, খুব শিগগিরই ছড়াবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি এখনই বদলাবে বলে মনে হয় না। তবে এই মুক্তিযোদ্ধারাও বাঙালি, তাদের যে মুক্ত চেতনা, তাদের যে বিপ্লব, সেই বিপ্লবে কিন্তু আগামী দিনে বাংলাদেশের যে 14 কোটি বাঙালির মধ্যে অন্তত 10 কোটি বাঙালি যে সামিল হবে, সেটা কিন্তু বলাই যায়। বেশ, ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম, এক্সিকিউটিভ এডিটর নীল ছিলেন টেলিফোন লাইনে। ভারত এবং বাংলাদেশ ভাই ভাই বলেছেন মুক্তিযোদ্ধা, এবং তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা। তিনি আজকের দিনে দাঁড়িয়ে যে মুক্ত চেতনার ছবি দেখিয়েছেন, গোটা বিশ্বের কাছে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা যাতে ইউনূস এবং তার নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারেরও বোধগম্য হয়, এমনটাই মনে করছেন, এমনটাই বলছেন বিশেষজ্ঞ মহল। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।